সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতেই পারে। সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয়, তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? এভাবেই ১৯৪৭ থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত জামায়াতের ইসলামীর যত ভুল করেছেন তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিউ ইয়র্কে সাংবাদিকদের সামনে যদি শব্দযোগে ক্ষমা প্রার্থনাকালে ইতিপূর্বে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। ৭১ প্রসঙ্গ ও জামায়াত ইসলামীর আমিরের মাফ চাওয়া নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় জামায়াতের ক্ষমা প্রার্থনা। এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আনিস আলমগীর, সাংবাদিক, কলামিস্ট, ডক্টর নাহারিন ইসলাম খান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। পলাতক আসামিরা অংশ নিতে পারবেন না নির্বাচনে, বাদ EVM। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত করে RPO সংশোধন। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব, সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি। জাতীয় নির্বাচনের দিনই গণভোট দাবি, আগে গণভোট চায় জামায়াত, সনদের দ্রুত আইনি ভিত্তি চায় এনসিপি। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, কামাল সহ ৩ জনের বিচার কাজ শেষ, রায় কবে জানা যাবে ১৩ই নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেনেভা ক্যাম্পে ফের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে প্রাণ গেল তরুণের, পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ জন আটক। ২৯ বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে তোড়জোড়, হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পুলিশের চিঠি। দর্শক শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি জামায়াতের ক্ষমা প্রার্থনা। ডক্টর নাহারিন ইসলাম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আজকে একটু মাঝখানতেই আলোচনাটা শুরু করি, আপনার মন্তব্যটা নিয়ে নিই। আজকে জামায়াতের আমির নিউ ইয়র্কের একটি প্রোগ্রামে ক্ষমা চেয়েছেন এবং তার বক্তব্য যদি একটু কোট করি পত্রিকাগুলো থেকে, যেখানে তিনি বলেছেন যে ৪৭ থেকে আজকের দিন ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই। জামায়াতের আমির আরও বলেন, এই অ্যাপোলজি কমপক্ষে ৩ বার চেয়েছি, অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে ATM আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি, শুধু এখন নয়, ৪৭ সাল থেকে জামায়াত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এ নিয়ে ৪ বার ক্ষমা চাইলো জামাত, কি বলবেন? একটা জিনিস ভুল বলেছেন, আপনি বলেছেন না যে ২২ অক্টোবর, উনি আবার বলেছেন রাত ৮টা ১১ মিনিট, এটাও মেনশন করেনি, একেবারে সব পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন। এখন আপনি আমাকে একটা জিনিস বলেন, একটা বিষয়কে উনি ভুল বলেছেন, আপনার কি মনে হয় এটা ভুল নাকি অপরাধ? ভুল এবং অপরাধের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। উনি যেভাবে ক্ষমাটি চেয়েছেন, উনি বলেছেন যে ৪৭ থেকে ২০২৫ পর্যন্ত সমস্ত ভুলের জন্য। ৪৭ থেকে ২০২৫, ৭১ কোথায় গেল? আমি তো ভেবেছি যে উনি ৭১কে মেনশন করে কথাটি বলবেন। দেখেন, বাংলাদেশে আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা যখন মেহমানের বাড়ি বেড়াতে যাই, আমরা বের হয়ে কি বলি জানেন? যে কিছু ভুল করে থাকলে মাফ করে দিবেন, কিছু মনে রাখবেন না। এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের কালচার, এবং ইসলামও কিন্তু সবসময় ক্ষমা চাইতে বলে। আমি উনাকে এই ক্ষমা চাওয়ার বিষয়টাকে একেবারে সরলীকরণ করে উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আপনার কি মনে হয় যে ৭১-এ জামাতের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা একটা ভুল নাকি এটা একটা অপরাধ? এটা একটা অপরাধ। এখন সেই অপরাধের ক্ষমা যদি আপনি এত সরলীকরণ করে চান, তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে এই অপরাধটা কেমন, মানে এই ক্ষমাটা উনি কেমন করে যাচ্ছেন। দেখেন, এই ক্ষমার প্রসঙ্গে আমার অনেক কিছু আসলে মনে পড়ে যায় এটা যে ৯৬-তে শেখ হাসিনা কিন্তু ঠিক এরকম করেই ক্ষমা চেয়ে, ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছিলেন। তাহলে আজকে ইলেকশনকে সামনে রেখে জামাতে ইসলামী যে ক্ষমাটি চাচ্ছেন, তাহলে কি আমি শেখ হাসিনার যে ক্ষমতায় যাওয়ার কারণে ক্ষমা চাওয়ার এক ধরনের প্রহসন ছিল,
সেটাকেই তো আমি আসলে দেখতে পাচ্ছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই ক্ষমা চাওয়াটা ইলেকশনকে কেন্দ্র করে, ইলেকশনকে সামনে রেখে, এবং যেহেতু একটা নতুন প্রজন্ম এবার একটি ভোট দিবেন, ক্ষমা চেয়ে এক ধরনের জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে। কিন্তু দেখেন, ৭১ আমাদের কাছে এমন কোনো বিষয় নয়, এই যে হাজার হাজার গণহত্যা হয়েছে, সেই জায়গায় এই ক্ষমাকে একটা ভুল হিসেবে বলাটাও আমি মনে করি একটা প্রহসন। এবং সেই সাথে সাথে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই, যে গণহত্যাটা ২০২৪ হয়েছে, এমন কি কখনো হতে পারে না যে এটাকে যদি আমি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি, তাহলে শেখ হাসিনাও একদিন ফেরত এসে এরকম ক্ষমা চাইতেই পারে। আমরা জাতি কি সেই ক্ষমা করার জন্য প্রস্তুত? যদি শেখ হাসিনাকে ক্ষমা করি গণহত্যার জন্য, তাহলে নিশ্চয়ই জামাতও এইভাবে ক্ষমা পেতে পারে। জি, কবির ভাই, যেটি নাহরিন আপা বললেন যে ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের ক্ষমা হয় না। আর জামায়াত যে চতুর্থবারের মতো ক্ষমা চাইলো, এটি নির্বাচনের আগে ক্ষমা চাওয়া এবং ক্ষমার নামে এটি একটা প্রহসন করা হচ্ছে জাতির সামনে। ধন্যবাদ আপনাকে। আর সকল আপনার টিভির যারা দর্শক আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আমার দুইজন যারা উপস্থিত আছেন, জ্ঞানগর্ভ একজন শিক্ষক, ওনার কাছ থেকে অনেক কিছু আমি শিখবো, আর একজন প্রথিতযশা সাংবাদিক। তো আমি একজন আইনবিদ হিসাবে যতটুকু পড়ালেখা আছে ততটুকুতে, ইউ ক্যান নট ক্লেম সামওয়ান, আমাদের প্রিজাম্পশনটা হচ্ছে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল হি ইজ প্রুভেন গিল্টি। যদি কাউকে আপনি বিচারের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে দোষী সাব্যস্ত না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি কি বলতে পারেন না, অপরাধী বলতে পারেন না। তো আমি আমার মেহরিন আপাকে ধন্যবাদ দেব। উনি দুইটা কথা বলছেন, ভুল আর অপরাধ। ভুল মানুষ করতেই পারে, তো অপরাধ করতে গেলে আপনাকে কোর্টের কি লাগবে, আদেশ লাগবে। ৭১ নিয়ে যদি কথা বলি, আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাই দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামের আমির, ওনার ভাই একজন শহীদ মুক্তিযোদ্ধা, উনি পিআরে ছিলেন। তো যে ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, যে মুক্তিযুদ্ধকে ধারণ করেন, এবং আপনারা হয়তো জানেন উনি জাসদ ছাত্রলীগ করতেন একসময়, উনি কিন্তু ছাত্র শিবির থেকে উঠে এসে আজকে জামাত ইসলামের আমির হয়েছেন তা না। আমার কথা যদি বলেন যে আমিও, আমার দুই চাচা আজ পর্যন্ত মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের ডেড বডি আমরা পাইনি। তো আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। জামাত ইসলামের অবস্থানটা ছিল যে তারা বলেছিল যে ৭১ সালে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থানের কারণে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। এটা খালি জামাত ইসলাম একা না, কমিউনিস্ট পার্টির পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির তোহা, ওহিদুর রহমান, টিপু বিশ্বাস, এনারাও কেউ মুক্তিযুদ্ধকে প্রথমে ঠিক মে মাস পর্যন্ত কেউ সমর্থন করেননি। আপনি হয়তো জানেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 7 দিনও টিকতে পারেনি ইন্ডিয়াতে। যারা এখানে ছাত্র ইউনিয়ন করতেন তারাও ইন্ডিয়াতে যেতে পারেনি। তো এই বাস্তবতায় যারা বলেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পাকিস্তানের শোষণের শাসনের পক্ষে, সেটাকে আমি সমর্থন করি না। অতএব জামাতের সেই সময় অবিভক্ত পাকিস্তান চাওয়াটা ভুল ছিল, সেটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের ভুল। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে অপরাধী বলবেন, তাহলে আপনি আমাকে দেখাতে হবে 2 জন লোক ছাড়া, যে আজকে আমিরের জামাত যে কথা বলছেন কারো ব্যক্তিগত কেন বললেন। বাংলাদেশ জামাত ইসলাম এই রাজনৈতিক দল হিসাবে তার কোনো বিচার হয়নি আজ পর্যন্ত। শেখ হাসিনা 15 বছর ছিলেন, তিনি কিন্তু বিচার করতে পারতেন, তিনি বিচার করেননি। যদি সত্যি এনারা মানবাধিকার লঙ্ঘন করে থাকতো, আর যেটা ইউসুফ সাহেব আর আব্বাসী সাহেব ছাড়া জামাত ইসলামের আর কারো বিরুদ্ধে কিন্তু হয়নি। এবং আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, প্রফেসর গোলাম আজম সাহেব তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন কোর্টের মাধ্যমে। যদি একজন মানবাধিকার লঙ্ঘন করা একজন ব্যক্তি হতেন, তাহলে নিশ্চয়ই সর্বোচ্চ আদালত তার যে নাগরিকত্ব সেটা ফিরিয়ে দিতেন। সো এই যে রং ইন্টারপ্রিটেশন, আইনের যে ভাষা, প্রিজাম্পশন অফ ইনোসেন্স, সেটাকে যদি আমরা রং লাগিয়ে বলি জামাত ইসলাম মানবাধিকারের সাথে জড়িত ছিল, বিচার না হওয়া পর্যন্ত এটা আপনারা বলতে পারেন না। এবং আপনাকে আরেকটা জিনিস মনে করে দিই, ডক্টর শফিকুর রহমান অলসো বলছেন, যদি সত্যি কেউ জড়িত থাকে তার বিচার করেন। বিচার করার আগে আপনি আমাকে কেন এই কালিমাটা দিবেন যে আমি অপরাধী? আপনি বলতে পারেন অবশ্যই আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের আমার শেষ কথা হবে, সে ভুল যে ভুল ছিল না,
এই 24-এর স্বাধীনতা সেটা প্রমাণ করছে। আপনারা এত কথা বলেন, 72 সালে সমস্ত অস্ত্র থেকে শুরু করে যত কিছু ছিল, অস্ত্র কেন, রাস্তায় একটা মেয়ে পাইলেও ইন্ডিয়ান সোলজাররা তুলে নিয়ে চলে গেছে, সে কথা কিন্তু কেউ বলেন না। 73 সালের 21শে ফেব্রুয়ারিতে শয়ে শয়ে মেয়েরা শহীদ মিনারে রেপড হয়েছে, সে কথা বলেন না। প্রায় 23,000 জাসদের কর্মী হত্যা হয়েছে, সে কথা বলেন না। একজন দেশের যাকে আপনারা বঙ্গবন্ধু বলে আখ্যায়িত করতেছেন, সে সংসদে দাঁড়িয়ে বলে কোথায় সিরাজ শিকদার, সে কথা বলেন না। তাহলে সেগুলো মানবাধিকার না, খালি জামাতের দিকে আঙ্গুল কেন? এবং লাস্ট যে কথাটা বলি, শেখ হাসিনা মাথায় হঠাৎ করে হেজাব দিয়ে এসে ভোটের আগে সে ক্ষমা চেয়ে করলো, তাহলে ক্ষমা চাইলো কেন? তাহলে তারা ভুল করছে, ভালো কথা। কি ভুল করছে? বাংলাদেশ জামাত ইসলামের যারা জামাত ইসলাম সমর্থন করেন, তারা দেখবেন তাদের লেবাস আগেও যা ছিল আজকেও তাই আছে। তাদের যে আল্লাহ এবং কোরআন এবং রসুলের কথা বলে তারা যে রাজনীতি করত, সেটা 71 সালের আগে না, সেই 49 থেকে যা রাজনীতি করত সেই রাজনীতি আজকেও করে। সো এখানে বেসিক বা মৌলিক কোনো পরিবর্তন করে ভোটারকে আকৃষ্ট করার জন্য জামাত ইসলাম এসব করবেন, এটা আমি বিশ্বাস করি না। আর সর্বশেষ কথা, আপা এর আগে একটা অনুষ্ঠান দেখছিলাম, কোরআনের এক আয়াত দিয়ে বলছিল, বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করেন, যেটা আমি মনে করি, যে সূরা আল ইমরানের 25 এবং 26 নম্বর আয়াতে আছেন, একমাত্র আল্লাহ ক্ষমতায় আপনাকে পাঠাতে পারেন। এবং আপনি যত চেষ্টাই করেন, এখানে কেউ ভাবেনি 41 সালের আগে আওয়ামী লীগ চলে যাবে, আওয়ামী লীগ এইভাবে দেশ থেকে পলায়ন করবে, এটা কেউ ভাবেনি। সো আল্লাহ যদি আপনাকে জয়লাভ করায়, সেখানে আপনি কি করলাম, আপনি লোককে কতখানি সন্তুষ্ট করতে চাইলাম, আমার মনে হয় না দিস উইড বি এ বিগ ফ্যাক্টর। একটা প্রশ্নের উত্তর আমি পরের সময় নিব, যেটি নাহরিন আপা বলেছেন যে এখন আওয়ামী লীগ যদি ফিরে এসে 24-এর এই হত্যাযজ্ঞের জন্য ক্ষমা চায়, তখন জাতি কি করবে? এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে পরে নেব, আগে একটু আনিস ভাইয়ের কাছে আসি। আনিস আলমগীর ভাই, যেটি কবির ভাই যেটি বলছিলেন যে রাজনৈতিক সিদ্ধান্তের ভুল ছিল, কিন্তু অপরাধ করেছেন কি করেছেন না এই সিদ্ধান্ত আসলে দেবে আদালত। আপনারা আগেই প্রিজাম্পশন করে কেন নেওয়া হচ্ছে যে জামাত অপরাধ করেছে? ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য, এবং দুইজনের বক্তব্য শুনলাম, এটা আমার জন্য একটা বেটার হলো যে ওনাদের বক্তব্যটা আমার জানা হলো। জামাতের আমি যেটা বলেছেন, উনি রাইটলি বলেছেন যে আমরা তো বারবার বলছি, এই পর্যন্ত 4 বার বলেছেন, কিন্তু সুকৌশলে উনি যে জিনিসটা বলছেন না, বা যে জিনিসটা আমরা ডিমান্ড করছি, সেই জিনিসটা হচ্ছে জামাত একটা সুসংগঠিত রাজনৈতিক দল। সে একটা রাজনৈতিক দল, তার নেতা যা ইচ্ছা তা বলে দিলে সেটা কোনো কিছু ইতিহাস হচ্ছে না। ইতিহাস হয় তাদের দলীয় সিদ্ধান্ত নিলে। দল থেকে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে হবে। তাদের দলের সর্বোচ্চ নেতা না, সর্বোচ্চ নেতা হলো তাদের দলের একটা সাংগঠনিক ভিত্তি আছে, যেটা অন্যান্য রাজনৈতিক দলের নাই। তাদের রেজলিউশন নিতে হবে যে 71 সালে আমরা ভুল করেছিলাম, সেটা তাদের দল থেকে এটা ফ্যাডে আপনার টেলিভিশনে আমার পত্রিকায় পাঠাতে হবে, তারপর হবে। উনি কোথায় আমার সাথে টক শোতে এসে বলে গেলেন, আর ওই কোথায় সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে বললেন, এটা গ্রহণযোগ্য না। উনি বলছেন যে আইসিটি ইয়েতে ওনাদের অপরাধ প্রমাণে। তার আগে আমি অপরাধগুলো বলি। জামাত ইসলাম কেন 71 সাল, উনি খুব সুন্দরভাবে বলছেন, উনি 71 শব্দ বলতে তাদের এত আপত্তি। 47 থেকে এই পর্যন্ত, 47 থেকে তো শুনতে চাচ্ছি না, আমরা 71 সাল শুনতে চাচ্ছি। আপনার অপরাধ 71 সালের, আপনাকে যেটার জন্য অভিযুক্ত করা হয়, আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন, বিরোধিতা করে এই দেশে আবার রাজনীতি করছেন। আপনার সেই অপরাধের জন্যই মানুষ ক্ষিপ্ত, সেই অপরাধে আপনাকে ক্ষমা চাইতে বলতেছে। সেই অপরাধ কি? সেই অপরাধ হচ্ছে পাকিস্তানকে আপনি সমর্থন করেছেন, যেটা আমরা বাংলাদেশ চাচ্ছি স্বাধীন, আপনি পাকিস্তানের পক্ষ নিয়ে এই দেশে বিরোধিতা করেছেন। এই রাজনৈতিক বিরোধিতাও কোনো বড় ধরনের অপরাধ না, কিন্তু অপরাধ কি? অপরাধ হচ্ছে আপনি রাজাকার বাহিনী করেছেন, আলবদর করেছেন, আলশামস করেছেন, এইগুলো করে গণহত্যায় আপনি অংশ নিয়েছেন, অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছেন, মানুষের বাড়িঘর পুড়িয়েছেন, আগুন দিয়েছেন, আপনি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন। এই বুদ্ধিজীবীদের হত্যার পেছনে আপনাদের অবদান এবং পাক আর্মি বাহিনীকে সহায়তার কথা, এটা ইতিহাসে প্রমাণিত। আপনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, যেগুলো হত্যা করা বললি আমরা, ধর্ষণ অপরাধ, যেগুলো জামাতে ইসলামের কয়েকজন নেতার বিরুদ্ধে আইসিটিতে, আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল 72 সালে, এবং সেটারই পরবর্তীতে শেখ হাসিনার আমলে যে বিচারগুলো হলো, এখন যেটা আবার আইসিটির অধীনে অন্যদেরও বিচার হচ্ছে, এই আদালতেই এই তাদের কয়েকজন নেতার বিচার হয়েছে এবং বিচারের পর ফাঁসি হয়েছে, এবং কেউ যাবজ্জীবন পেয়েছেন, যেটাই হোক, যার যেটা রিওয়ার্ড তারা পেয়েছেন। তো তাহলে এটা তো প্রমাণিত হয় নাই কোথায়? এখন দল হিসাবে জামাতে ইসলামের অপরাধ, সেটা তো পর্যায়ক্রমে হচ্ছিল, এবং সেই হচ্ছিল বিধায় তো জামাতে ইসলামের নিবন্ধন ইয়েতে আরপিওতে গিয়ে ওইখানে যে ঠেকে গিয়েছিল, তাদের মার্কা নিয়ে সমস্যা হয়েছিল, সবগুলো তো এখন 24-এর স্বাধীনতা পাওয়ার পর, স্বাধীনতা 2.0 পাওয়ার পর এগুলো সব উন্মুক্ত হয়ে গেছে। এখন তো জামাতে ইসলাম অপরাধ করেছে, এই কথা বলাও তো অপরাধ। এটা যদি আমি বলতে যাই তাহলে যে একে ধরো, এর গলা টিপে ধরো, এবং 71 স্টাইলে আবার আপনার কি করতে পারে কে জানে। সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই যেটা বলছিলেন যে অ্যাজ ইফ আপনি একটা কটু কথা বলছিলেন, আমরা যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি এরকম, এটা তো কষ্ট দেওয়ার বিষয় না, এটা তো বিরাট একটা গণহত্যার সামিল হওয়া, সহযোগী হওয়া। তো সেটার অপরাধ ক্ষমা আপনি দলীয়ভাবে চাইতে হবে, দলের ফ্ল্যাটে চাইতে হবে, এবং সাধারণ মানুষের কাছে অবশ্যই চাইবেন। এবং এই চাওয়াটাতে আমি মনে করি যে অ্যাডভান্টেজ আছে কিন্তু জামাতের। জামাত একটা গোষ্ঠীগত দল হিসেবে ছিল এতদিন পর্যন্ত, একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা তুমি আমার দল করবা, তোমার চাকরি দেবো, তুমি আমার এই করবা, তুমি আমার সেই করবা। জামাতের বিরুদ্ধে এরকমই অভিযোগ আছে যে এরা কোরবানি যদি করে থাকে, কোরবানির মাংসটাও দলীয় লোকদেরকে দেয়, সাধারণ লোকদের দেবে না, সাধারণ ফকিরদের দেবে না, এরকম অভিযোগ আছে। তো এরকম একটা দল থেকে তারা এখন জনসাধারণের দল হচ্ছে। আপনার যা ইচ্ছা বলতে পারেন। না যা ইচ্ছা বলবো না, যা ইচ্ছা না। এখন ওরা না এর নামই স্বাধীনতা, এইটাই হচ্ছে 24-এর স্বাধীনতা। আপনি যা ইচ্ছা তাই বলতে পারতেছেন। আগে 15 বছর বললে ততক্ষণ আপনাকে তুলে নিয়ে চলে যেত। যাক বলেন, যা ইচ্ছা তাই এখন বলতে, জনসাধারণের দল হচ্ছে, যখন সময় হলে জনসাধারণের দল হতে গিয়ে তাদের ভুল ত্রুটিগুলো মানুষের চোখে পড়ছে। আপনি খেয়াল করে দেখেন 5 আগস্টের পর থেকে ওনারা যখন জনগণের সাথে মিশছে, ভুল ত্রুটিগুলো সামনে আসছে। এই যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা, এটাও তো কোনোদিন ওইভাবে আসে নাই। এখন কেন আসছে? এখন ওনার গণমুখী হতে হবে তাদেরকে। কারণ এই যে যেটা বলছি, এই যে দল নিজেদের মধ্যে যে সংঘবদ্ধ যে জিনিস, এই সংঘবদ্ধ ভোট দিয়ে আপনার বৈতরণী পার হওয়া যাবে না। আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয়, তাহলে আপনি তো রাজাকার, আলবদর, মনা যে লোকগুলো আছে তাদের ভোট তো আপনি পাবেনই, কিন্তু আমার ভোট পাইতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে। সেই জন্যই আপনার উচিত যে ক্ষমা চাওয়া। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, তারা তখন এই রাজনৈতিক দল বাজারে যে কয়টা আছে, তার মধ্যে নেতৃত্ব কে সৎ, কে ভালো, কার কথাবার্তা ঠিক আছে, কারা তাদের ভিশনটা কি, জনগণকে কি উপহার দিতে পারবে। আমাদের এই যে অতীত নির্ভর রাজনীতি ছেড়ে সামনে আপনি কি দিচ্ছেন, হাসিনা কি করছে, অমুক কি করছে, হালাদিন, শুধু এগুলো না থেকে আপনি আগামী 5 বছর আপনাকে কি দেবেন, সেই ভিশনটা দেবেন। তখন আমরা নেতা নির্বাচন করব। এদেরকে ভোট দেওয়া যায়, বিএনপিকে ভোট দেওয়া যায় না, জামাতকে ভোট দেওয়া যায় নাকি বামদের দেওয়া যায়? এই যে এই প্রতিযোগিতায় আপনার আসতে হলে ওই দলের সংঘবদ্ধতা ছেড়ে আপনাকে জনকাতারে আসতে হবে, আর জনকাতারে আসতে হলে আপনাকে 71-এর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। নাহরিন আপা, যেটি কবির ভাই যেটি বললেন যে জামাত আগেও যা ছিল এখনোই তাই আছে। আসলে ভোটের বা ভোটকে কেন্দ্র করে বা ভোটারদের আকৃষ্ট করাকে কেন্দ্র করে জামাতের এই এখনকার যে অবস্থান সেটি নয়। আসলে জামাতের মুখে এই কথা শুনতে যে জামাত আগেও যা ছিল এখনো তাই আছে, আমি যদি একটু একটু করে বলি, ধরেন ইতিহাস দেখেন, জামাত পাকিস্তানের বিরোধিতা করেছে, তারপর সেই পাকিস্তানে আবার জামাত কায়েম করে মাওলানা মওদুদী জামাতের প্রধান হয়েছেন। জামাত বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করেছে এবং তারপরে বাংলাদেশেই জামাত রাজনীতি করছে। আবার আমার ভাই নিজেই বললেন যে জামাতের শফিকুর রহমান সাহেব উনি জাসদ করতেন, জাসদ থেকে উনি আবার জামাত হয়েছেন, তাই না? এই যে এক্সাম্পলগুলো দিলাম যে জামাত আসলে শেখ হাসিনা যেমন লেবাস পরেছিলেন, জামাতও বিভিন্ন রূপে বহু রূপে থাকে। আপনি দেখবেন যে ছাত্র ইলেকশনগুলোতে, স্টুডেন্ট ইলেকশনে আমরা দেখেছি যে শিবির নাম নিয়ে তারা কখনোই ছিল না। তারা গত 17 বছর অন্য দলের ছায়াতলে তাদের বর্ণ চেঞ্জ করেছিল। এবং আরেকটা কথা বলি, তিতাসে জামাতের একজন বলেছেন যে ওনাদের একটা কমিটি হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওনারা ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের সাথে ছিলেন, এটা তাদের একটা স্ট্যান্ড ছিল। তারপরে আপনি দেখবেন যে জামাত একটা প্রগতির কথা বলার জন্য ওনারা কিন্তু রংপুরেই মনে হয় জামাতের হিন্দু
শাখা খুলেছেন, তাই না? মানে আপনি চিন্তা করেন, ইসলাম হচ্ছে মূর্তি পূজাকে সবচেয়ে, মানে ইসলামে কোনোভাবেই মূর্তি পূজা পারমিটেড না। তাহলে জামাতে ইসলামী উনারা কি করেন, উনারা একটা জামাতে ইসলামী শাখা খুলেছেন, যেটা হিন্দুদের দিয়ে, হিন্দু শাখা জামাত ইসলাম। তাহলে এটাই হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল যে জামাত হচ্ছে এমন একটি দল যারা বহু রূপে, বহু সময়, বহুভাবে থাকে, এবং জামাত সবসময় উইন উইন গেম প্লে করে। দেখবেন যে গত 17 বছরেও জামাত যেহেতু অন্য একটা লেবাসে ছিল, তারা উইন উইন সিচুয়েশন ছিল, যেটা অন্য রাজনৈতিক দলগুলো থাকতে পারে নাই। এখন আমার ভাই অনেকগুলো কথা বলেছেন, একটা কথা খুব বললেন যে নারীদের কথা, সেই সময় ইন্ডিয়ান সোলজার দিয়ে। আমি একটা কোট আপনাকে করতে চাই। কয়েকদিন আগেই, মনে হয় 2 সপ্তাহ আগে, জামাতের একজন সেক্রেটারি সিরাজগঞ্জের, তিনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীদের উপর জামাতের হক আছে। আমার ভাই কোনোভাবে এটাকে অস্বীকার করতে পারবেন না, এটা নিউজের হেডলাইন হয়ে এসছে। তাহলে অনেক জায়গাতে আছে, আমার কাছে এই মুহূর্তেই একটা আছে, এটা কোথায় থেকে এসছে জানি না, বাট এটা সবাই জানে। হ্যাঁ, আপনি এটা ক্রস চেক করতে পারেন, আমি ভালো মতো এটা জেনে এসছি। তো উনি এখন এটা আমাকে বলবেন কি জানেন, যে এটা একজনের ব্যক্তিগত মতামত, যেগুলো ওনারা বলেন এটা দলীয় কোনো স্ট্যান্ড না, কিন্তু একটা দলের পদে থেকে আপনি যখন নারীর প্রতি এই ধরনের শব্দ ব্যবহার করেন, সেটাকে আমার মনে হয় যে আজকের 71-এ ক্ষমা চাওয়ার মতো এটি একটি বিষয়, যে যিনি এই কথাটি বলেছেন বা দলীয়ভাবে তাদেরকে এই ক্ষমাটি চাইতে হবে। এবং আমার ভাই আমার অনুষ্ঠান দেখে আমার ভালো লাগলো, উনি আমাকে বলেছেন যে একটা অনুষ্ঠানে আমি কোরআনের একটি আয়াত বলেছিলাম। আপনি কি জানেন তারপরে কি হয়েছিল? আমরা সবাই জানি যে জামাতে ইসলাম একটি বড় বাহিনী আছে, তারা হাজার হাজার টাকা খরচ করেন, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন। আমি কেন কোরআনের আয়াতটা বাংলায় বললাম, এজন্য আমাকে মোটামুটি যেসব ভাষা লিখেছে, যে ভাষাগুলো আমাদের নারীর প্রতি লেখা হয়, হ্যাঁ, এসব বড় বাহিনী থেকে, সেই নারীর কোনো পরিচয় থাকে না, সেই নারীর কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে না, সেই নারী এবং নারীর শরীর এবং নারীর চরিত্র নিয়ে তারা কথাগুলো লেখেন। তাহলে একটা কোরআনের আয়াত যখন আমি দেশবাসীর জন্য বলবো, বাংলাদেশের অনেক মানুষই আছে অ্যারাবিকের মিনিং বোঝে না, তখন সেটা বাংলা বলাটাই হচ্ছে সমীচীন ছিল। তো এই যে আমার ভাইয়ের এই কথাগুলো, আবার দেখেন আরেকটা কথা বলি, আমরা কোরআনের আয়াত বললে আমরা অপরাধী হয়ে যাই জামাতের চোখে, কিন্তু জামাতের একজন নেতা যখন রোজা এবং পূজাকে একই মাপকাঠিতে দেখেন, অথবা জামাতের একজন নেতা যখন কৃষ্ণর সাথে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি নাউজুবিল্লাহ বলছি, এটাকে তুলনা করেন, আমি নাহরিন যদি সেটি করতাম তাহলে আমার কুশপুত্তলিকা দাহ হতো। কিন্তু তারা হয় না, তারা এটাকে সাম্যের কথা বলেন, তারা বলেন তারা প্রগতির পথে হাঁটছেন। এবং 71 যে ধর্মের অপব্যবহার করেছে সেটা আপনি যোগ করতে পারেন। কবির ভাই, আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে এর আগে একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, যে যদি আওয়ামী লীগ যদি ফিরে এসে যদি ক্ষমা চায়, এরকম ভুল স্বীকার করে, তাহলে তখনকার কনসিকুয়েন্স কি হবে? আর যেটি নাহরিন আপা বললেন যে জামাত সবসময় বহু রূপে বহু ভাবে ফিরে আসে। আচ্ছা, প্রথমেই নাহরিন আপাকে আমি ধন্যবাদ দিব। উনি খুব সুন্দর করে, উনি আগে বলছি শিক্ষক মানুষ, মানে ওনার কথাগুলো খুব শ্রুতিমধুর এবং আকৃষ্ট, এবং সেই জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। দ্বিতীয় কথা, ওনাকে ধন্যবাদ দিচ্ছি, ওনার সাথে কিছু বিষয়ে আমি একমত। তার মধ্যে একমত হচ্ছে পূজা মঞ্চে যারা গিয়েছে, এবং জামাত ইসলামের অনেককেই, আমি পার্সোনালি বলতেছি, গিয়েছেন, কিন্তু জামাত ইসলামের আপনি একটা কোনো দলীয় স্ট্যান্ড দেখাতে পারবেন না। জামাত ইসলাম বলছে প্রেস নোট দিয়ে বা কোনো কিছু দিয়ে তুমি পূজা মণ্ডপে যাও। দ্বিতীয় কথা, কেউ যদি বলে রোজা এবং পূজা এক, নাউজুবিল্লাহ, আমি নিজে বলে দিচ্ছি, এটা অতিরিক্ত আবেগপরায়ণ হয়ে একটা মানুষ বলেছে। এবং আর একটা জিনিস বলে, উনি যে বুদ্ধিমতী শিক্ষক মানুষ কেন বললাম, উনি আগে আমার কথার উত্তর মেরে দিয়েছেন এইভাবে, যেটা আমি বলবো যেটা ওদের পার্সোনাল, কিন্তু সত্যই গোলাপকে আপনি যে নামেই ডাকেন সে সৌরভ ছড়াবে। অ্যান্ড দিস ইজ দ্য কোট ফ্রম রোমিও জুলিয়েট, এটা আমার না, শেক্সপিয়ারের কথা। তো আপু যে কথা বললো পার্সোনালি, এই যে বললেন যে সিরাজগঞ্জে, আমি নিউজ জানি না, আজকে প্রথম এখনই শুনলাম। আমিও দেখেছি, যদি কেউ বলে থাকে, শোনেন, 73 কাতারের মধ্যে এক কাতার খালি কোথায় যাবে? বেহেশতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সমস্ত মুসলমানই বেহেশতে যাবে। এই সো আপাকেই বলে দিচ্ছি যে জামাত ইসলাম যারা করে বা মুসলমান যারা, সব মুসলমান যে ঠিক মতো ইসলাম পালন করে, নট নেসেসারিলি। এবার আমি ভাইয়ের প্রশ্নে একটু উত্তর দিব। জামাত ইসলাম এজ এ দল হিসাবে বিচার করা হয়েছে কিনা তার আপনার জ্ঞাতার্থে বলে দিচ্ছি যে ওই মামলায় আমি ছিলাম একজন ওয়ান অফ দ্য কাউন্সিল। দুইটা জিনিস দেখেন, প্রথম স্কাইপি কেলেঙ্কারি আসলেন, আমি কিভাবে এইসব জাজেরা হাইকোর্টে নিয়োগ হয়েছে আমি সেই জায়গায় গেলামই না।
পৃথিবীর কোনো দেশে হাসিনা পালায় গেছে, অ্যাপিলেট ডিভিশনের 6 জন জাজ পালালেন কেন? অ্যাপিলেট ডিভিশনের 6 জন জাজ পালালেন কেন? হাইকোর্টের জাজ পালালেন কেন? নিজেকে জিজ্ঞাসা করেন। স্কাইপি কেলেঙ্কারিতে বিচারপতি নাসিম বলতেছে সরকার একটা কি চায়, সরকার একটা যে কোনোভাবে রায় চায়। আপনি কিন্তু সে কথা একবারও বললেন না ভাই। আপনি জাতির বিবেক তো, সাংবাদিক, আপনার কাছে সত্য চাই, সত্যনিষ্ঠ, হলো সাংবাদিকতা না। তাহলে আপনাকে দুইটা কথা বলতে হবে। সেই বিচার হয়েছিল, সেই বিচার কি মানুষকে দেখানোর বিচার না সত্য বিচার? যে সত্য বিচার হয়ে থাকে আমি মেনে নেব। আজকে একই আসামি যাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন তাকে বেকসুর খালাস দিল সেই অ্যাপিলেট ডিভিশন, এবং সেই সময় কি রিমার্কগুলো করলো, একটা লোক যে সাক্ষীগুলোর কথা বলা হয়েছে একটা সাক্ষী ঠিক নেই। এবার আর সুখরঞ্জন বালির কথা বলেন, আমার ভাই হয়তো ভুলে গেছে নামগুলো। সুখরঞ্জন বালিকে আপনি ইন্ডিয়া পাঠালেন কেন জোর করে? সে যদি সাক্ষী দিয়ে থাকে, সে যদি 71-এ নিষ্পেষিতই হয়ে থাকে, সেই সুখরঞ্জন বালির জন্যে আজকের যে প্রধান বিচারপতি তার কোর্টে কি করা হলো, সুখরঞ্জন বালিকে হেভিয়াস কর্পাস বলা হয়, তার সামনে যেন অ্যাপিয়ার করা হোক, সেটার জন্য অ্যাপ্লিকেশন করা হলো। সে অ্যাপ্লিকেশন মুখ দেখলো না, এবং সেই জন্যে রেফাত সাহেবকে, আমার আগে প্রধান বিচারপতি অনারেবল রেফাত সাহেব, তাকে সুপারসিড করে 16 জনকে আপনি ডিঙায় নিয়ে চলে গেলেন। আজকে যদি এই বিপ্লব না হতো আমাদের উনি কোনোদিনই প্রধান বিচারপতি হতে পারতেন না। তৃতীয় একটা জিনিস বলি, এই যে 2.0 এই কবিতাটা পড়ছি অনেকবার, হয়তো বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ তো যায় না, আমার ভাইরা বুদ্ধিজীবী ওনারা এগুলো নিয়ে কথা বলেন, শোনেন। 71 আলবদর আলসামস, 15 বছর একটা দলে আপনি বিচার করলেন না, আপনি মার্কাটাকে এইভাবে কেড়ে নিলেন। মার্কাটাকে কাকে দিয়ে কেড়ে নিলেন জানেন? সেটা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি সিনহাবাবুকে দিয়ে। সিনহাবাবু একটা এক্সিকিউটিভ অর্ডারে বলে দিলেন নির্বাচন কমিশনকে দাঁড়িপাল্লা ওখান থেকে সরিয়ে ফেলে দাও, কারণ দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের। দেখেন কীরকম তার পরিণাম দেখেন। শেখ হাসিনা যখন যখন নাড়াইছে, সিনহাবাবু উঠছে বসছে, যেদিন হাত বন্ধ করে দিছে, যখন শোনেনি, সঙ্গে সঙ্গে কী করলো, বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন প্রধান বিচারপতিকে লাঠি দিয়ে দেশ থেকে বের করে দিলেন। ভাই ভুললে ওই কথাটাও বলতে হবে, যে বিচার স্বচ্ছ না সেই বিচারকে আপনি মেনে নিতে পারেন না। তারপর আমি বলছি, আপনি কেন জিয়ে রাখলেন? জামাত ইসলামের রেজিস্ট্রেশনের কথা বলতে বাতিল করলেন। জামাত ইসলাম রেজিস্ট্রেশন বাতিল করলেন কখন? জামাত ইসলামের রেজিস্ট্রেশন বাতিল করলেন আন্দোলনের ঠিক আগ মুহূর্তে। কেন? আপনি তো ভেবেছিলেন যে জামাতকে যদি, সেটাও তো আপনি এক্সিকিউটিভ অর্ডারে করলেন, কোর্টের অর্ডারে কেন করলেন না? আমার বোন এবং আমার সম্মানিত ভাই, না রেজিস্ট্রেশন আগে বাতিল, না না না, রেজিস্ট্রেশন কোর্টের কোনো অর্ডারে বাতিল হয়নি, এক্সিকিউটিভ অর্ডারে বাতিল হয়েছে। না 17 সালে সেটা আপনি করছেন, স্থগিত করছিলেন, 24 সালে বাতিল করছেন। হ্যাঁ 24 সালে আপনি পার্মানেন্টলি করলেন। আচ্ছা, সেইখানে একটা জিনিস আপনাদেরকে বললে কয়েনের দুই সাইডটাই বলতে হবে। তবেই আমাদের কি, আমরা এখানে আসছি কি জাতির সামনে সত্য কথা বলতে, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য। এবং ভাই বারবার একটা কথা বলছিল, আমরা মনে করছি, আমরা ডিমান্ড করতেছি। আমি কি এই 3 জনের মধ্যে আমরা না? আমি তো ডিমান্ড করছি না, আমি তো বলতেছি ভারতের আধিপত্যবাদকে। কিন্তু একটা প্রশ্ন কবির ভাই আসতে পারে না, যে 4 বার মানে ক্ষমা চাইলেন, এরপরেও এই যে আসছে, এখন এই কথাটা বলতে হবে। শোনেন, দুষ্টের দমন শিষ্টের কি হয়, ওই যে বলছি প্রথমে শিক্ষকের কথা, আকবরের উদাহরণ আছে, শিক্ষকের পায়ে কি করে দেওয়া হয়নি বলে তার সন্তানকে সে কিন্তু কি দিয়েছিলেন, হ্যাঁ। দুইটা সাইডই থাকবে। দুইটা সাইড কি, সমাজে এক ধরনের লোক আছে সব সময় আপনাকে পোক করবে, আর এক ধরনের লোক আছে কি, দেখেন জানা যায় প্রথম জিনিসটাই কি বলি জানেন, যে মাফ করে দেন, এবং উচিত কি সবার, আর বিনা ব্যক্তব্যে মাফ করে দেওয়া। প্রেস কনফারেন্স মানে কি, আজকে আপনার এই টিভির মাধ্যমে যখন বলবো মিলিয়ন মিলিয়ন লোক দেখবে, এটা রেকর্ডেড হবে। এরপরে যদি এখন আমাকে বলে যে ভাই 20 কোটি লোকের হাত ধরে ধরে বলতে হবে, বাবা 71 সালে যা করছি আল্লাহর ওয়াস্তে তুমি মাফ করে দাও, আমি ভারতের বিরোধিতা আগে না না, এখন আমি বলতেছি আপনাদের সঙ্গে কিন্তু আমি একবারও বলিনি, এবং আজকে আমাদেরকে এই বলার সুযোগটা দিচ্ছেন বলে আমি সত্যি ধন্য, কারণ 15 বছর তো বলতে পারিনি। আপনি হাত ধরে ধরে বলবো। আচ্ছা, দ্বিতীয় একটা কথা বলছে, অফিসিয়াল প্রেস নন। ভাই খুব সুন্দর জানেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হন, উনি যে কথা বলেন সেটা আগে কিন্তু তার মজলিসের সুরের সাথে আলোচনা করে আসেন যে আমি জাতির সামনে এই স্টেটমেন্টটা দিব, এবং সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামের কেউ পার্সোনালি একটা কথা যদি বলে তাকে কিন্তু সঙ্গে শোকজ করা হয়। আমাদের আমির সাহেব প্রেস কনফারেন্স ডাকলেন,
ওয়েস্টিনে, সেখানেই কথা বললেন। এরপর সমস্ত মিডিয়াকে দিয়ে বলা না হলো, তারপরে আপনাকে নিজের কিসে প্যাডে আপনাকে বললে আপনি সন্তুষ্ট হবেন। আমিও পার্সোনালি বলতেছি, যদি তাই সন্তুষ্ট হয় সম্মানিত আমিরের এই যে কথাটা উনি বলছে, এটা প্রেস নোটে ওনার জামাত ইসলামের প্যাডে দিয়ে যদি দিয়ে দেয়, এতে কোনো ক্ষতিই নেই, এতে কোনো ক্ষতি নাই। এবং এটা যদি তাদের জামাত ইসলামের প্যাডে দিলে যদি খুশি হয় আমার ভাইয়েরা, এটা দিতে ডক্টর শফিকুর রহমান এটা দিতে কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি বাংলাদেশের মানুষ যদি চায়, দেখেন বাংলাদেশের মানুষ এই একতরফা, এইবার শেষ করে দিই, এই একতরফা দিকে থাকে না। তার প্রমাণ ডাকসুতে দিয়েছে, চাকসুতে দিয়েছে। এই ৭১ নিয়ে আর ব্যবসা চলবে না। যে ব্যবসা ১৬ বছর চলছে, ৭১ সম্মানের জায়গা, সেটাকে দয়া করে আর ব্যবসায় নিয়ে আসেন না। জি নারায়ণ আপা, হাতে ৬ মিনিট সময় আছে, ২ মিনিট করে আবার একটু দিতে চাই। আমি প্রশ্ন করব না, কোনো যোগ করার থাকলে, কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। অফকোর্স যোগ করা আছে। আমার ভাই তো আসলে আমার অনেক প্রশংসা করলেন, উনিও তো আইনজীবী, উনি অনেক সুন্দর করে বলছেন। শেক্সপিয়ারকে টেনে নিয়ে আসলেন, গোলাপের কথা বললেন। আমার ভাই জানেন গোলাপেও কাঁটা থাকে, গোলাপেও মানুষের অ্যালার্জি হয়, তাই না? তো সেই জায়গা থেকে আমি বলতে চাই আমার ভাইকে যে কথাগুলো উনি বললেন, ক্ষমা চাওয়া, অপরাধ, ভুল, এই ৩টি জিনিসকে আপনাকে ডিফাইন করতে হবে। আপনি কোনো কিছু করে ভুল বলে আমি মনে করি না এই মুহূর্তে বাংলাদেশে কেউ পার পেয়ে যেতে পারে। তাহলে শেখ হাসিনা যে কথাটা আগেও বলেছি, যে তাকেও কি আপনি ভুল বলে ক্ষমা করে দিবেন? সেটা তো আসলে আপনি করবেন না। আমার ভাই অনেক কিছু বলেছেন জামাতে ইসলামীর যে কথাগুলো, কিন্তু দেখেন অফিসিয়াল প্যাড বা এটাও কিন্তু কোনো কথা না। জিনিসটিকে আপনাকে ৭১কে মেনশন করে বলতে হবে, এবং আমি ক্ষমা করব কিনা সেটা দায় কিন্তু আমার নিজের। আপনি ক্ষমা চাইলেই তো হবে না, তাই না? তো তাহলে জামাতের এই জায়গাটাতে আমার ভাই বলছেন যে আমরা চাচ্ছি, আসলে বাংলাদেশের মনে হয় অনেক মানুষই এটা চাচ্ছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই ক্ষমা চাওয়া নিয়ে যদি 4 বারই ওনারা চান, তাহলে এই ক্ষমা চাওয়াটা আমেরিকায় যে যেমন ওনাদের আমির কিন্তু এই কথাটিও বলেছে যে আমি আমেরিকাতে বলছি দেখে ওনারা বলবেন বাংলাদেশে বললে না কেন। হ্যাঁ, আমি বলবো, কারণ এই ৫৪ বছরে আপনি 4 বার ক্ষমা চেয়েছেন, কিন্তু সেই ক্ষমাকে আপনি কেন অফিসিয়াল করতে পারেন নাই, এবং কেন এই ক্ষমাটা এই মুহূর্তে আপনি ইলেকশনকে সামনে রেখে করছেন? দেখেন, ইলেকশনকে সামনে রেখে জামাত অনেক কিছু করছে। আপনি দেখেন, আমার ভাই বললেন জামাত কখনো পরিবর্তন হয় না, যা থাকে তাই। আপনি একটা সমস্যা হচ্ছে ভাইটা, আমি বলি আমার সময়টা খুব কম। মানে যেটা হয়েছে যে জামাত, ধরেন আপনার যে কথাটা আমি বলছিলাম যে যা ছিল তাই আছে। দেখেন, মাত্র 2 দিন আগে বলেছিল জামাত যে তারা সিগনেচার করবে না জুলাই সনদে, চলে গেলেন সেখানে, কিন্তু সিগনেচার করে ফেললেন। তাহলে এটাও কি এক ধরনের এক্সাম্পল না যে জামাত আগের রাতে যা বলে পরের দিন জামাত বদলে যায়? জি আনিস ভাই। না, আমার একটাই ডিমান্ড ছিল যে জামাত এই যে ক্ষমা চাচ্ছে সেটাকে আমি ওয়েলকাম করছি, কিন্তু সেটা অফিসিয়ালি হোক। অফিসিয়াল হলে আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি জামাতের যদি ভালো প্রার্থী হয় আমি তাকে ভোট দেবো, কারণ আমি ভোট দিতে চাই। আমার ভোটের বাধা আমার ভোটের বাধা হচ্ছে যে 71-এর এই যে 30 লক্ষ মানুষকে হত্যা, ধর্ষণ, খুন, এগুলার জন্য, এবং নির্বিচারে নিজের দেশের মানুষকে সেনাবাহিনীর সহায়তা দিয়ে হত্যা করা, এগুলোর জন্য যতদিন জামাত ক্ষমা প্রার্থনা না করবে, তাহলে আমরা সেটা মেনে নিতে পারি না। আমরাই বলবো, কারণ আমরা আর উনারা এটাই ভাগ আছে। উনারা যদি উনি বলেন যে আমাদের মধ্যে আসছেন না, আমাদের মধ্যে আসেন না, আমাদের মধ্যে আসলে উনি ক্ষমা চাওয়াটা খুব সাধারণ দৃষ্টিতে নিতে পারতেন। আর আমি রাজনীতির জন্য আমি এটাও মনে করি যে এই ইলেকশনের আগে কেন ক্ষমা চাইবেন না, আমি এর সঙ্গে একটু দ্বিমত করবে না কেন, কারণ ইলেকশনের সময় তো আছে জনগণের সামনে যাওয়ার জন্য। তো জামাত যদি জনগণের কাছে কাতারে যেতে চায়, ক্ষমা চাক। আমি এটাতে কোনো দোষ নাই, ইলেকশনের আগে চাইলো কি আর পরে চাইলো। কিন্তু নারায়ণ আপা এটাও বলছিলেন যে অপরাধ করে ভুল বলে ক্ষমা চাইলে কি পার পাওয়া যায়? পার পাওয়া যায় পরের ব্যাপার। আপনি তো আগে অপরাধ করছেন যে সেটাই স্বীকার করেন না, আপনি তো এখনও তো মনে করেন যে অপরাধ হয় না। আর দ্বিতীয়ত উনি যে রায়ের কথা বললো, যে এগুলো সব এই যে রায় হয়েছে এগুলো এমনি হয়ে গেছে, এগুলো কোনো কিছু হয় নাই, এবং তাতে কি প্রমাণিত হইলো যে সিনহাকে দিয়ে করেছে, সিনহার পরবর্তীতে সিনহাকে করেছে। সিনহাকে তো এটা উনি ভুলে গেছেন যে সিনহা যুদ্ধ অপরাধীদের আসামিদের সঙ্গে, আসামির পরিবারের সঙ্গে সিনহা দেখা করেছেন, সিনহা ওইখানে আন্ডার টেবিল ডিল করেছেন। ওনাকে এই জন্যই শুধু ছাঁটাই করা হয় না, উনি ওই কারণেও ছাঁটাই করা হয়েছে, এমনি ছাঁটাই করা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে রায়গুলো নিয়ে যে আপত্তি তুলছে, আমরা তো দেখছি উচ্চ আদালতের রায় ক্ষমতা যখন পরিবর্তন হয় তখন শেষ হয়ে যায়। যেমন এখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে, স্বাধীনতা 2.0 ওনারা পেয়েছেন, ওনারা এই পাওয়ার পরে
এখন যুদ্ধাপরাধের যত মামলা ছিল এগুলো তো বোগাস, এগুলো তো কিছুই ছিল না, একটা লাইনে শেষ করে দিচ্ছি। আপনি দেখেন আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আবার যদি এই পালা বদল হয়, তখন এই যে হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করছে, শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে 300 মামলা করে রাখছে, রায় দেবে হয়তো আগামী মাসে একটা, সেগুলোকে বঙ্গোপসাগরে ওই সরকাররাই ফেলে দেবে, বলবে যে না এগুলো সব ভুয়া মামলা। জি কবির ভাই, দেখেন আমাদের দেশে একটা ভালো কথা আছে, মেয়েকে না যে শুনেন, এটা লাস্ট শুনেন, যে মেয়েকে যে দেখতে বেশি খাতে করছে কি কারণ, যাই না ভাই, খাতে করবে কেন, শুনেন, যে মেয়েকে যে দেখতে পারে না তাকে বলা হয় চলন বাঁকা। তো আমি দেখো যে ন্যায়রা আপনার সত্যি কথা বলে দিচ্ছে, উনি ভোট দিবে কি না আপনি মাপ চান আর যাই চান, উনি যদি ভোট দেয় এমনি দিবে, না দিলে দিবে না। আর দ্বিতীয় যেটা আমি মানে পরিষ্কার করে বলতেছি, যতক্ষণ আবার বলে যাচ্ছি, ইনোসেন্টকে আপনি অপরাধী জোর করে বানাতে যেন না। আর আইনের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার দায়িত্ব। এবং আমি ভাইয়ের কথা ঠিক, হাসিনা যেভাবে তার বিরুদ্ধে দুর্নীতির যেসব মামলা হয়েছিল, 15 বছর সব মামলা তুলে নিছে, এই সংস্কৃতিটা খারাপ, এই সংস্কৃতিটা সত্যিই খারাপ। এবং যদি সত্যিই শেখ হাসিনার বিচার প্রপার না হয়, তাহলে সেই বিচারটাও একসময় প্রশ্নের সম্মুখীন হবে। এই দেশকে বাঁচাতে গেলে আগে আমরা বাংলাদেশি, আগে এই দেশটাকে ভালোবাসতে হবে। আপনি আইনের কথা বলছেন না, কমন নলেজ বলেও তো আইনে একটা কথা আছে যে 71-এ জামাতের ভূমিকা। এবার আপনার এই কথাটা বলতেছে, আবার রাজনৈতিক ভুল, রাজনৈতিক সিদ্ধান্ত আর অপরাধ দুটাকে এক করদামে না, এটা আপনি শোনেন। তোর সবচেয়ে বৃহৎ দল ছিল মুসলিম লীগ, আপনি এখন দেখেন শাহিদুর রহমান ছিল প্রধানমন্ত্রী, কোন দলে ছিল? বিএনপির মধ্যে ছিল। আপনি ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব কোন দলে ছিল? আওয়ামী লীগের মধ্যে ছিল। তাহলে আওয়ামী লীগ বিএনপি সবাইকে তো তাহলে 71-এর জন্য মাপ চাইতে হবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।